স্বাগতম ক্রিকফ্রেন্ডসের নিয়মিত আয়োজন টোটাল ইম্প্যাক্টে আমি সৈয়দ সামি আছি আপনাদের সঙ্গে। ভারত এবং পাকিস্তানের মধ্যে সীমান্তে দ্বন্দ্ব চলছে, এটা নিয়ে আসলে প্রতি হামলা চলছে। এর মধ্যে দিয়ে আইপিএল এবং পাকিস্তান সুপার লিগটা চলছিল, তবে পাকিস্তান সুপার লিগটা সরিয়ে নেওয়া হয়েছে পাকিস্তান থেকে সংযুক্ত আরব আমিরাতে। আইপিএল স্থগিত করা হয়েছে 1 সপ্তাহের জন্য। এটা নিয়ে কথা বলার জন্য হাজির হয়েছি, আমার সঙ্গে আছেন মমিনুল ইসলাম। মমিনুল, স্বাগতম। ধন্যবাদ আপনাকে। গত রাতে আমরা আসলে ম্যাচ দেখছিলাম পাঞ্জাব কিংস এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যকার। এই ম্যাচটাতে কিন্তু ভালোই চলছিল। 10 ওভারের পরে ফ্লাড লাইটে একটা বিভ্রাট দেখা দিল, তারপরে 10 মিনিটের মধ্যে ম্যাচটা স্থগিত ঘোষণা করা হলো। সে সময় কি ভেবেছিলেন যে আইপিএলটা স্থগিত হয়ে যেতে পারে কিনা? না, প্রথমে আমার আসলে মনে হয়নি যে আইপিএলটা স্থগিত হয়ে যেতে পারে। প্রথম যখন দেখলাম যে ফ্লাড লাইটটা অফ হয়ে গেছে, তখন আপনি আর আমি তো অফিস থেকে বের হচ্ছিলাম, তখন আমার কাছে খুব স্বাভাবিকভাবে মনে হচ্ছে যে এরকম ক্রিকেট ম্যাচে অ্যাজ ইউজুয়াল অনেক সময় হয়, ফ্লাড লাইট অফ হয়ে গেছে, হয়তো ওই অঞ্চলে শর্ট সার্কিট হয়েছে, কিছু একটা হয়েছে, যেটার কারণে হয়তো আপনার 5 মিনিট 10 মিনিট খেলা বন্ধ থাকতেই পারে। কিন্তু যখনই বাসায় গেলাম তখন পরিস্থিতিটা একটু ভিন্ন। আমি যদি ক্রিকবাজ বা ক্রিকইনফো ওইখানে যে তথ্যগুলো পাচ্ছিলাম, সেখানের ব্যাপারটা ছিল যে সিকিউরিটি কনসার্ন। তার মানে হচ্ছে আপনি যখনই সিকিউরিটি কনসার্ন বলছেন, তার মানে আশেপাশে কিছু একটা ঘটছে যেটার কারণে ওই জায়গাটা নিরাপদ না। যেহেতু পাকিস্তানের সঙ্গে এখন হামলা প্রতি হামলা যেটাই বলে না কেন, আমরা এই দ্বন্দ্বটা চলছে, ওই রকম পরিস্থিতিতে হতেই পারে যে পাকিস্তান আশেপাশে একটা হামলা চালিয়েছে। এমনটা কিন্তু গতকাল আমরা দিনে দেখেছিলাম যে রাওয়ালপিন্ডি। আবার এই ধর্মশালায় কিন্তু পাকিস্তানের হিমাচল যে প্রদেশটা আছে ভারতের, সেটা কিন্তু একদম পাকিস্তান লাগোয়া। তো এটার কারণে এই ভয়টা বেশি ছিল, কারণ এটার কারণে কিন্তু ধরুন পাঞ্জাব, রাজস্থান এই অঞ্চলগুলো, কাশ্মীর এই অঞ্চলগুলো কিন্তু একটু ডেঞ্জার, কারণ যেহেতু এই অঞ্চলটা ওই পাশে পাকিস্তান আছে। সো তারপর থেকে তো একটা ভয় ছিল। সো শেষ পর্যন্ত আসলে ওইটা আরও নিশ্চিত হওয়া গেছিলো যে ওই তখন একটা চেয়ার লিডার খুব সম্ভবত একটা ভিডিও পাবলিশ করেছিলেন, তখন তিনি বলছিলেন যে বোমা আসছে বা দর্শকদের খুব তাড়াতাড়ি মাঠ ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। অরুণ ধুমাল দেখছিলাম যে হাত দেখিয়ে বলছিলেন যে সবাই বেরিয়ে যাও। তখন ক্রিকেটারদের খুব তাড়াতাড়ি স্টেডিয়াম ত্যাগ করার নির্দেশ দেওয়া হয়েছিল। তার মানে হচ্ছে কোনো প্ল্যান কিচ্ছু থাকবে না, জাস্ট যত তাড়াতাড়ি রেসপন্স করা যায়। সো এরকম একটা পরিস্থিতিতে তারপরও মনে হচ্ছিল যে ঠিক আছে, একদিন হয়তো এরকম হতে পারে, ভারত এটা আসলে খুব ভালোভাবেই রিকভার করবে বা এটা কন্ট্রোল করতে পারবে বলে মনে হচ্ছিল। কিন্তু যখনই রাত বাড়ছিল তখন টুইটারে দেখছিলাম যে বিসিসিআই হঠাৎ করে একটা জরুরি মিটিংয়ের আয়োজন করে অনেক ভারতীয় সাংবাদিক বা ক্রিকেট সমর্থকরা বারবার বলছিলেন যে লাইকলি টু সাসপেন্ড আইপিএল। তার মানে ধরে নেওয়া যাচ্ছিল যে আইপিএলটা হয়তো বন্ধ হতে চলেছে, এবং সকালে শেষ পর্যন্ত সেটাই আমরা দেখতে পেলাম যে আইপিএলটা সাসপেন্ড করা হচ্ছে। এবং এখন যেটা হয়েছে 7 দিনের জন্য স্থগিত থাকবে, তারপর হয়তো আয়োজন করার চেষ্টা করবে তারা। আমরা অস্ট্রেলিয়ার মর্নিং হারাল্ড একটা পত্রিকা আছে, সেখানে আসলে দেখছিলাম যে তারা আসলে অস্ট্রেলিয়ান যে ক্রিকেটার আছে তারা খুবই কনসার্ন, তারা দ্রুতই আসলে ভারতে করতে চাচ্ছিলেন। মূলত বিদেশি ক্রিকেটারদের চাপের কারণেই কি ভারতকে আইপিএলটা স্থগিত করতে বাধ্য হলো? এটা খুবই স্বাভাবিক। ধরুন আপনি যদি 8টা দল খেয়াল করেন, 8টা দলে অন্তত 75 জন ক্রিকেটার বিদেশি ক্রিকেটার আছেন। পাশাপাশি আপনি দেখবেন প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজিতে 2 জন 4 জন 5 জন করে বিদেশি কোচিং স্টাফ আছেন। তার মানে আপনি যদি ধরে নেন যে এখানে 50 জন, এখানে 75 জন, তার মানে 120 থেকে 30 জন বিদেশি শুধু ক্রিকেটার এবং ওই কোচিং স্টাফ সম্পর্কিত লোকজন আছে। বিদেশি আপনি সম্প্রচার প্রতিষ্ঠানের সঙ্গে বিদেশি লোকজন আছে, তারপরে আপনি ধরেন ধারাভাষ্য প্যানেলে আছে, তো সব মিলে প্রায় 200 জন বিদেশি লোকবল আছে। সো এরকম পরিস্থিতি স্বাভাবিকভাবেই আর দেখবেন কি যে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড এই অঞ্চলে যারা মানুষ আছে তারা কিন্তু এই ব্যাপারগুলোর থেকে একটুতে বেশি ভয় পেয়েছে। আপনি যে করোনার সময়কার কথা চিন্তা করেন বা অন্যান্য যে ক্ষেত্রগুলোতে আপনি চিন্তা করেন, তার আগেও একবার বাংলাদেশে যে সময় হোলি আর্টিজানে হামলা হলো, তারপর কিন্তু ইংল্যান্ড দল কিন্তু বাংলাদেশ আসে, অস্ট্রেলিয়াও কিন্তু বাংলাদেশ সফরের ক্ষেত্রে অনেক রেস্ট্রিকশন, তারা একটু ভয় পায়। আপনি এই অঞ্চলের মানুষ যতটা বেশি আসলে আপনি দেখবেন যে ফেসবুকে ঢুকলে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ঢুকলে দেখবেন যে অনেকে যুদ্ধকে অন্যভাবে দেখে আসলে, কিন্তু তারা কিন্তু সেটাকে সেভাবে দেখে না, তারা কিন্তু ভয় পায়। সে স্বাভাবিকভাবে তাদের ভয়টা ছিল। এবং পিএসএলও কিন্তু এরকম একটা পরিস্থিতি ছিল। আপনি ওই নিউজটা করছিলেন, আমাদের পাকিস্তানের যিনি প্রতিনিধি আছেন ক্রিকফ্রেন্ডসের তাসফিক শাহরিয়ার পলক, তিনি জানাচ্ছিলেন যে তিনি কয়েকজন বিদেশির সঙ্গে কথা বলেছেন, তারাও আসলে পিএসএল খেলতে যারা এসেছেন বিদেশি ক্রিকেটার, তারা ওই ভীত অবস্থায় আছেন যে কি হবে, কখন কি হয়ে যায়, ওইখান থেকে তারা যত তাড়াতাড়ি বের হতে পারে, ওই একটা ভয় ছিল। অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের আইপিএলে যারা আছেন তাদেরও আসলে সেম একটা ভয় ছিল আসলে। এবং শেষ পর্যন্ত কিন্তু আমার কাছে আপনি যে প্রশ্ন করেছেন, আমার কাছে মনে হয় যে এটাই সত্য কথা যে বিদেশিদের একটা কনসার্নের ব্যাপার ছিল, এবং
ভারতও চায়নি যে আসলে কাউকে বিপদে ফেলা, কারণ আপনি যখনই বিদেশি কাউকে বিপদে ফেলবেন তখন এটা আলটিমেটলি আপনাকে ওই জিনিসটা অনেক দিন পোহাতে হবে। আর এই জিনিসটা কূটনৈতিক একটা চাপ আছে। আপনি ধরেন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, তারপর সাউথ আফ্রিকা, প্রত্যেকটা দেশে তো কূটনৈতিকভাবে চাপ আছে। ওয়েস্ট ইন্ডিজ, প্রত্যেকটা দেশ থেকে কিন্তু একটা বিবৃতি কিন্তু ভারতের কাছে গেছে যে আমাদের ক্রিকেটারদের সেফটিটা জরুরি, তাদেরকে দ্রুত ছেড়ে দাও। তাদের ফ্যামিলি কিন্তু কনসার্ন করছে, যে ক্রিকেটাররা হয়তো বা ফ্যামিলি ছাড়া শুধু খেলতে এসেছিলেন তাদের ফ্যামিলি কতটুকু কনসার্ন করছে। একটা দেশে যুদ্ধ পরিস্থিতি চলছে, এটা আসলে অবশ্যই দেখা। হ্যাঁ, স্বাভাবিকভাবে এই জন্যই আসলে মনে হয় যে ওই স্থগিত করতে আসলে বিসিসিআই বাধ্য হয়েছে, এবং এখন তারা যে প্ল্যানটা করছে, এবং প্রাথমিক যে প্ল্যানটা ছিল যে খুব সম্ভবত সংযুক্ত আরব আমিরাতে তারা আইপিএলটা আয়োজন করে। আমরা এর আগে বেশ কয়েকবার দেখেছি সংযুক্ত আরব আমিরাতে, করোনার সময়টাতে আমরা দেখেছি। কিন্তু পাকিস্তানের জিও নিউজ যে তথ্যটা প্রকাশ করেছে যে এই সংযুক্ত আরব আমিরাতকে অ্যাপ্রোচ করা হলো, তারা আইপিএলকে না করে দিয়েছে, কারণ তারা আগে আসলে পাকিস্তানের সঙ্গে চুক্তিটা করে। আমরা দেখতে পেরেছি যে গতকালকে গভীর রাতে কিন্তু পাকিস্তান ক্রিকেট বোর্ড ঘোষণা দিয়েছে যে তারা পিএসএলটা সরিয়ে নিচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। এর আগে কিন্তু লাহোরে কিন্তু অনুষ্ঠিত বাকি ম্যাচগুলো আয়োজন করার তারা কিন্তু একটা প্রস্তুতি, করাচিতে আয়োজন করার প্ল্যান কিন্তু তারা করছিল। সো বিদেশি ক্রিকেটাররা কিন্তু তখনই কিন্তু মহসিন নাকভিকে জানিয়েছিলেন যে আমরা পাকিস্তানেই খেলতে চাই না, আপনারা যদি এর বাইরে যদি অন্য কোথাও যদি ব্যবস্থা করেন তাহলে আমরা কিন্তু রাজি আছি। তারা কিন্তু সেই প্রস্তাবটাই কিন্তু গভীর রাতেই মেনে নিয়েছে। সো এই সিদ্ধান্তটা নিতে ভারত কিন্তু মনে হয় একটু দেরি করে ফেলেছে। ভারত আসলে চিন্তা করেনি যে এই পরিস্থিতিটা তৈরি হতে পারে, কারণ পাকিস্তান কিন্তু পরশুদিন থেকেই কিন্তু পরিস্থিতিটা অনুভব করতে পারছিল, ফিল করতে পারছিল যেরকম একটা পরিস্থিতি তৈরি হতে পারে। এবং কালকে যখন রাওয়ালপিন্ডিতে দিনে যখন আপনার হামলাটা হয় রাওয়ালপিন্ডি ওই স্টেডিয়ামের খুবই পাশে, তখনই কিন্তু তারা ওই ব্যাপারটা আলোচনায় মাথায় চলে আসে, এবং মহসিন নাকভি কিন্তু তৎক্ষণাৎ সবার সঙ্গে দেখা করেছেন, আলোচনা করেছেন, এবং সে দুপুর নাগাদে একটা স্টেটমেন্ট পেয়ে গেছেন যে বিদেশি ক্রিকেটাররা পাকিস্তানে করাচিতে খেলতে চায় না, তার মানে তাদের মানে বিকল্প কোনো পথ খুঁজে বের করতে হবে। তার মানে আপনি দুপুরে যে জিনিসটা প্ল্যান করেছেন ভারতকে সেটা মধ্যরাতে প্ল্যান করতে হচ্ছে, তার মানে আপনি একদিন অলরেডি 10 ঘন্টা আপনি পিছিয়ে গেছেন। তো স্বাভাবিকভাবেই পাকিস্তান সেখানে সংযুক্ত আরব আমিরাতকে অ্যাপ্রোচ করে, এবং সংযুক্ত আমিরাত তখন তাদের কোনো অপশন ছিল না। তো ফাঁকার সময় আপনি কিছু টাকা ইনকাম করতে পারবেন, সেই কারণে তারা রাজি হয়ে যাবেন। আপনি যখন রাজি হয়ে যাবেন তখন তো আপনি আসলে ভারতের 10টা দল খেলানোর মতো আপনি মানে ফ্যাসিলিটিস দিতে পারবেন না, কারণ এমনিতে পাকিস্তানের 6টা দল, পিএসএলের 6টা দল, এখানে 10টা দল, 16টা দলকে আপনি একসাথে দুটো টুর্নামেন্ট, আপনি এই সিকিউরিটি পারপাস একটা ব্যাপার থাকে, হোটেলের পারপাস একটা ব্যাপার থাকে, সব কিছুর একটা ব্যাপার থাকে, আপনি কখনোই দুটোকে একসাথে চালিয়ে না। আপনি আবার ধরেন পাকিস্তানকে দুবাই স্টেডিয়ামটা দেওয়া হলো যে তোমরা পিএসএল এখানে আয়োজন করো, তাছাড়া শারজা এবং আবুধাবি স্টেডিয়ামটা ভারতকে দেওয়া হলো তোমরা আইপিএল আয়োজন করো একই শহরে। তখন কিন্তু ভারত এবং পাকিস্তানের যেই সমর্থকরা কিন্তু সংযুক্ত আরব আমিরাতে আছেন তাদের মধ্যে একটা সংঘাতের একটা ব্যাপার আছে। সংযুক্ত আরব আমিরাত হয়তো বা এই ব্যাপারটাকে একটু অন্য চোখে দেখে এড়িয়ে যেতে চেয়েছে। এখানে হয়তো আবার এই প্রস্তাবটা দিলে ধরেন ভারতও মানতো না, আবার হচ্ছে ইয়েও মানতো না। কেন মানতো না? ধরুন পাকিস্তানের ক্ষেত্রে ধরুন 6টা দলের খেলা, আজকে যদি আপনি শুধু একটা ম্যাচ খেলতে পারেন তখন আপনাকে প্রত্যেক দিন ডাবল হেডার খেলতে হতো। ডাবল হেডার খেলতে গেলে আপনার কি হতো, দলগুলো ক্রিকেটাররা বেশি প্রেশারে পড়ে যেত, কারণ আপনি আজকে ম্যাচ খেলছেন, কালকে আবার খেলতে হচ্ছে, পরশুদিন আবার ম্যাচ খেলতে হচ্ছে। এই প্রেশারটা কোনো ক্রিকেটার বা কোনো দল অবশ্যই নিতে চাইতে না, কারণ আপনার প্রত্যেক এই টুর্নামেন্টের বিজনেস এন্ডে এসে প্ল্যানিং করা, ক্রিকেটারদের রেস্ট দেওয়া, অনেক কিছুর ব্যাপার থাকে, ইনজুরি কনসার্নের ব্যাপার থাকে। আপনি যদি আইপিএলে চিন্তা করেন, আজকে আপনি 2টো ম্যাচ করলেন, আপনার 6টা দল বসে থাকতেছে, তারপর আবার পরের দিন 2টো ম্যাচ করলেন, আবার 6টা দল, কস্টলি ব্যাপার আছে। আপনি তো এই 4টা দলকে 6টা দলকে আপনি বসে খাওয়াতে পারবেন না। সো এরকম একটা ব্যাপার থাকে, সেই কারণে আসলে কোনো দলই আসলে কোনো দেশই আসলে রাজি হতো না যে আপনি একটা করে ম্যাচ একটা স্টেডিয়ামে আয়োজন করবেন। এটা আসলে কোনোভাবে হওয়া সম্ভব ছিল না। তবে আমাদের হাতে একটা ভালো একটা খবর আছে যে আইপিএলটা আয়োজনের জন্য সাউথ আফ্রিকায় চেষ্টা চালানো হচ্ছে। এর বাইরে আরেকটা ব্যাপার হলো আফগানিস্তানও তারা আসলে অ্যাপ্রোচ করেছে যে তারা আসলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের বাকি ম্যাচগুলো আয়োজন করতে। আফগানিস্তানের ব্যাপারটা আসলে খুবই হাস্যকর ব্যাপার, কারণ আফগানিস্তান নিজেদেরই আসলে ইন্টারন্যাশনাল যে ম্যাচগুলো আছে তারা সেটাই আয়োজন করতে পারে না। নিজের দেশের যে ম্যাচগুলো আছে আফগানিস্তান খেলছে, কখনো দুবাইয়ে খেলছে, কখনো শারজা, কখনো বা ইন্ডিয়াতে, তারা তৃতীয় মানে নিজেদের নিরপেক্ষ ভেন্যু হিসেবে খেলছে। সেখানে আপনি 10টা দল আইপিএল, এবং ভারত যদি আসলে ধ্বংস হয়ে যায় আমি নিশ্চিত যে ভারত এরকম কোনো প্রস্তাবে মানে 0.5 না, এটা হয়তো বা ভারতীয় ক্রিকেট বোর্ডের পাশে যে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আছে এটা বোঝানোর জন্য তারা এই প্রস্তাব করেছে, এর বাইরে কিছু না। তবে সাউথ আফ্রিকাতে কিন্তু এর আগে কিন্তু আমরা আইপিএল আয়োজন করতে কিন্তু দেখেছি, এটা 13-14 সালের দিকের কথা। আবারও যদি সাউথ আফ্রিকায় আয়োজন হয় তাহলে কেমন হবে? অবশ্যই ভালো হবে, কারণ সাউথ আফ্রিকাতে আপনি একদম ফ্রি থাকতে পারবেন, রিল্যাক্স থাকতে পারবেন, ক্রিকেটাররা খুব ফ্রেশ থাকতে পারবেন। আর সাউথ আফ্রিকা দেখবেন যে যেহেতু এই যে
আইপিএল যে ফ্র্যাঞ্চাইজিরা আছে তারা যেহেতু সাউথ আফ্রিকান লিগেরও এসএ-20তেও ফ্র্যাঞ্চাইজি আছে, সো তাদের জন্য এখানে সবকিছু ম্যানেজমেন্টটা খুব বেশি ঝামেলা হবে না কথা না। এবং ক্রিকেটীয় পার্সপেক্টিভে যদি চিন্তা করেন যে সাউথ আফ্রিকার মতো দেশে আইপিএল হচ্ছে, ক্রাউডটা অন্যরকম থাকবে। আপনি দেখবেন এসএ-20তে কিন্তু এখন অনেক ক্রাউড হচ্ছে, সেখানে আইপিএল যদি হয় অবশ্যই অন্য একটা মানসম্পন্ন একটা টুর্নামেন্ট কিন্তু এসএ-20 আপনি যাই বলেন না, স্টেডিয়াম পাবেন, ভালো ফ্যাসিলিটিস পাবেন, আপনি সবকিছুই পাবেন, যেখানে আপনি ভারতে যে ফ্যাসিলিটিসগুলো পাচ্ছেন সেখানেই পাবেন। হোটেল ব্যবস্থাও আমার মনে হয় যে ভারতের অনেক শহরের থেকে খুবই ভালো হোটেল ব্যবস্থা পাবেন। যেটা হবে যে আপনি অ্যাওয়ে ভেন্যুতে গিয়ে খেলছেন, এইটাই আসলে আপনি নিজের দেশে থাকলে আপনার নিজের দেশের সমর্থকরা গ্যালারি থাকতে যে ধরনের না, আর আইপিএল এর দলগুলো যেই নিজেদের উইকেটগুলো যেইভাবে নিজেদের মতো বানিয়ে আসলে এবার প্ল্যানিং করে খেলছিল, সেটা হয়তো সাউথ আফ্রিকা কাজে দিবে না, কিন্তু তারপরও আসলে আমার কাছে মনে হয় যে সাউথ আফ্রিকা খুব ভালো অপশন হতে পারে, এবং সেটা যদি হয় তাহলে আইপিএলটা আসলে হতে পারে। না হলে কিন্তু আবার একটা ভয় আছে, কারণ আইপিএলটা আপনার এখন আয়োজন করতে হবে। আমি ক্রিকইনফোর একটা প্রতিবেদন পড়ছিলাম যে আইপিএল যদি এখন না হয় তাহলে সবচেয়ে বড় যে সমস্যাটা হবে যে এই বছরে যে একটা এশিয়া কাপ আছে সেপ্টেম্বরে, সেই এশিয়া কাপটা বাতিল হয়ে যাবে। কারণ কি, যে আপনি ধরুন আইপিএল শেষেই কিন্তু ভারতের ইংল্যান্ড সফর আছে, জুলাই শেষে আগস্টে বাংলাদেশের বিপক্ষে খেলা, এবং তারপর ওই একটা স্লটই আছে যে স্লটটাতে আইপিএলটা খেলা হতে পারে, কারণ তারপরে কিন্তু আর স্লট পাবে না, কারণ তখন ভারতের ইংল্যান্ড আবার ঘরের মাঠে ইংল্যান্ড সিরিজ থাকবে, অস্ট্রেলিয়া সিরিজ থাকবে, অনেকগুলো সিরিজ আছে, তারপর আপনার বিশ্বকাপ আছে। সো আপনি ওই স্কেজুলটা পাবেন না, আর পরের বছরকে আবার নতুন আইপিএল খেলতে হবে। সো আপনার একটাই ওয়ে যে আপনি যদি আইপিএলটা না হয় সেক্ষেত্রে এশিয়া কাপটা বাতিল হয়ে যেতে পারে, এবং ওইটা বাতিল হলে তো আসলে আলটিমেটলি আমাদের সবারই লস, কারণ আইপিএল আর এসিসি কোনোভাবেই চাইবে না যে ভারত পাকিস্তানের দ্বন্দ্বের কারণে এশিয়া কাপটা না হোক। তারা যদি এই দুই দলকে বাদ দিয়ে যদি এশিয়া কাপ আয়োজন করতে হয়, তারা আমার মনে হয় যে তারা এই হার্ডলাইনে যেতেও হয়তো বা চাইবে। আমার কাছে না, এটা টাফ, এই সিদ্ধান্তে যাওয়া টাফ, কারণ আপনি এসিসি যদি এই দুই দলকে বাদ দিতে হয় তখন আপনি এই টুর্নামেন্ট আয়োজন করে বিজনেস করতে পারবেন না, কারণ এসিসি বা আইসিসি এরা সবসময় চিন্তা করে যে আপনি একটা টুর্নামেন্ট কোথায় আয়োজন করলে, কীভাবে আয়োজন করলে, কারা থাকলে কীভাবে বিজনেস করবেন। তবে আইসিসি কিন্তু ভালোভাবে বুঝে গেছে যে এই দুই দলের খেলা একবারে রাখা কিন্তু এমনিতেই বিজনেস কিন্তু তারা কিন্তু হারাচ্ছে। আপনি কিন্তু এবারে এশিয়া কাপে যে হয়ে হোক, এর আগে আমরা 3 বার মুখোমুখি হওয়ার একটা সুযোগ দেখতাম, এবার কিন্তু সেটা ফাইনাল ছাড়া কোনোভাবেই হয়তো বা সম্ভব হবে না। জানি না আসলে কিভাবে কি করবে, কিন্তু যেহেতু ভারত একটা স্টেটমেন্ট দিয়ে ফেলেছে আর কি। না এইটা সামনে হয়তো চেঞ্জও হতে পারে, কিন্তু যেটা হবে কি জানেন, এইবার বিজনেসটা আরও বেশি হবে, কারণ এবারের খেলাটা অনেক দিন ধরেই মনে হচ্ছিল যে ভারত পাকিস্তান একটু ঝিমিয়ে গেছে, কিন্তু এইবার প্রথমবার যখন ভারত পাকিস্তান খেলতে নামবে তখন দেখবেন আপনি ক্রাউডের যে একটা ব্যাপার থাকবে, প্রত্যেকটা মানুষের যে চাহিদা থাকবে এটা আপনি অন্যরকম থাকবে। আপনি লাস্ট 10 বছর আপনি এরকম চাহিদা দেখেছেন বলে আমার কাছে মনে হয় না, এরকম কিছু আপনি দেখবেন যখন প্রথমবার ভারত পাকিস্তান, সেটা এসিসিতে হোক বা এশিয়া কাপে হোক, কিংবা আগামী 2026 টি-20 বিশ্বকাপ যেখানেই খেলতে নামুন না কেন, এইবার বোধ হয় আইসিসি বা যদি খেলা হয় আর কি, এসিসি কিংবা আইসিসি সবচেয়ে বড় বিজনেস বা সবচেয়ে বেশি বিজনেস করবে আর কি। আর একটা ভালো একটা খবর যে বাংলাদেশের যেই 2জন ক্রিকেটার এবং 2জন সাংবাদিক তারা পাকিস্তানে আটকা পড়েছিলেন, তাদেরকে আসলে বিশেষ বিমানে কিন্তু সংযুক্ত আরব আমিরাতে নিয়ে আসা হচ্ছে। বিসিবি যে একটা তৎপরতা দেখলো, তাদের এই ব্যাপারটা আসলে কিভাবে দেখছেন? অবশ্যই এটা খুব ভালো ব্যাপার, কারণ আপনার দেশের ক্রিকেটার, বিশেষ করে আপনি যখন আমরা সাংবাদিকরা পরে ইয়েতে আসি, 2জন ক্রিকেটার যখন বিদেশি টুর্নামেন্ট খেলতে যাবেন, তখন যখন এরকম একটা পরিস্থিতি পড়বেন, অবশ্যই বিসিবির দায়িত্ব থাকে সার্বক্ষণিক যোগাযোগ রাখা। এবং আজকে কিন্তু ফারুক আহমেদ একটা ভিডিও বার্তা দিয়েছেন, তিনি জানিয়েছেন যে শাহরিয়ার নাফিস, যিনি ক্রিকেট অপারেশন মানে ক্রিকেট অপারেশন কমিটির ইনচার্জ, তিনি সবসময় যোগাযোগ রাখছেন। ফারুক আহমেদ নিজে ব্যক্তিগতভাবে পিসিবির যে পিএসএল এর যে সিইও আছেন সালমান নাসির এবং হচ্ছে পিসিবির প্রেসিডেন্ট মহসিন নাকভি, তার সঙ্গে যোগাযোগ করেছেন। তারা এইটা এনশিওর করতে চেয়েছেন যেন আমাদের ক্রিকেটাররা তারা যেন নিরাপদে থাকেন। পাশাপাশি যে জিনিসটা বিসিবি খুব ভালো করেছে, এবং তিনি ওই ভিডিওতে একটা জিনিস বলেছেন যে পেশাদার দায়িত্ব পালনে 2জন ক্রীড়া সাংবাদিক গেছেন, আমাদের ক্রিকফিঞ্জি থেকে তাসফিক সারিয়া পুলক এবং বিডি ক্রিক টাইম থেকে মাহরুষ প্রত্যয় 2জনে গেছেন। তাদের নিরাপত্তা দেওয়াটাও তাদের দায়িত্ব মনে করেছেন বিসিবি, এবং বিসিবি যে এটা ফিল করতে পেরেছে আমার কাছে মনে খুবই ভালো একটা ব্যাপার। এবং বিসিবিকে আবার আপনার অবশ্যই ধন্যবাদ দিতে হবে যে খুব তৎপরতার সাথে এই 2-3 দিনের ভিতরে রিশাদ এবং নাহিদের জন্য খুব ভালো একটা ব্যবস্থা করেন, যাতে তারা তাড়াতাড়ি দুবাই যেতে পারে, কারণ দুবাই গেলে আপনি একদম সেফ, আপনি ম্যাচ খেলেন বা না খেলেন এটা আসলে এখন কোনো ম্যাটার করে না। পাশাপাশি 2জন সাংবাদিকের কথা তারা যেভাবে চিন্তা করেছেন, এবং তিনি বিসিবিকে ডিরেক্টলি বলেছেন যে আমাদের 2জন সাংবাদিক ওখানে আছেন, তারা ওই লিস্টগুলো পাঠিয়ে দিয়েছেন, তারাও যেন অন্তত পক্ষে ওই ক্রিকেটারদের সাথে সেম নিরাপত্তাটা পায়। সো আমার কাছে মনে হয় বিসিবিকে এখান থেকে অবশ্যই ধন্যবাদ দিতে হবে, এবং বিসিবি ঠিকঠাক যে কাজটা করা প্রয়োজন ছিল এবং সেটাই তারা করতে পেরেছে।
ধন্যবাদ মুমিনুল আমাকে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, ক্রিকফিজি নিয়মিত আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো পর্বে অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা বলবো, সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন।